যারা অভ্যুত্থানের একক দাবিদার তাদের কাছে শহীদদের লিস্ট নেই কেন, বলছেন রিজভী। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছরের পুরনো অভিযোগ পুনর্যাচাই। জানাবো এবছর ভোট না হলে সরকারের পাশে থাকবে না বিএনপি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে মানবিক করিডোরের নামে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না, বলছেন দুদু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা অভ্যুত্থানের একক দাবিদার তাদের কাছে শহীদদের লিস্ট নেই কেন, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এর জন্য যারা নিজের জীবন দিয়েছে তাদের মধ্যে অন্যতম শহীদ বীর আরমান মোল্লা। যে লোকটি জীবন দান করেছেন দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সে পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলো আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন, তারা একক দাবিদার, তাদের কাছে শহীদদের লিস্ট নেই কেন? যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলো আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন, যারা একক দাবিদার তাদের কাছে শহীদদের লিস্ট কেন নেই? রিজভী বলেন, আমরা আরমানের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারের পর গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এ পরিবারের দায়িত্ব নেন এবং আমরা বিএনপি পরিবার আমাদেরকে তিনি তার বাড়িতে পাঠিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছরের পুরনো অভিযোগ পুনর্যাচাই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদ অর্জনের 2007 সালের একটি অভিযোগ পুনর্যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। 17 বছর আগে 2008 সালে অভিযোগটির পরিসমাপ্তি হয়েছিল। 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হলফনামা সম্প্রতি খতিয়ে দেখা হলে তাতে সম্পদ নিয়ে অসত্য তথ্য পাওয়া যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে গতকাল নির্বাচন কমিশন সচিব বরাবর চিঠি দিয়েছে দুদক। দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুদক চেয়ারম্যান বলে, নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে। হলফনামায় উল্লেখ করা সম্পদ ও তার 2008 সালের আয়কর বিবরণীর সম্পদ যাচাই করা হচ্ছে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি দুদকের নিয়মিত কাজের অংশ, এক্ষেত্রে রাজনৈতিক কোনো ইস্যু নেই। নির্বাচন হলফনামায় দুদকে এমন তথ্য দেওয়া হলে সেটি আইন অনুযায়ী দুদক অনুসন্ধান করে। 6 মাস ধরে কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপ অনুভব করেনি বলে তিনি জানান। খোঁজ নিয়ে জানা গেছে, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুদকে। দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে ওই বছরের 2রা সেপ্টেম্বর শেখ হাসিনা কমিশনের সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন। পরে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এই অভিযোগ বিষয়ে তথ্য প্রমাণ না পাওয়ায় ওই সময়ের কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগটির পরিসমাপ্তি করা হয়। 2007-08 সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলের সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়ে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও করা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি, মিগ-29 বিমান ক্রয় দুর্নীতি, বাড়ি সজ্জিতকরণের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছিল। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, বড়পুকুরিয়া, নাইকো, গ্যাটকো দুর্নীতির অভিযোগে মামলা করা হয়েছিল। এরপর 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পর আদালতের রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা একে একে প্রত্যাহার করা হয়। এরপর 2014 সালে 10ম, 2018 সালে একাদশ ও 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগই সরকার গঠন করেছিল। এই দীর্ঘ সময় খালেদা জিয়ার কোনো মামলা প্রত্যাহার করা হয়নি। এর সময় তাকে জেল জুলুম সহ নানা নির্যাতন ভোগ করতে হয়েছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় আদালতের রায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, -2 ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের মাধ্যমে মামলাগুলো করিয়াছিলেন। এবছর ভোট না হলে সরকারের পাশে থাকবে না বিএনপি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি। এ লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে জানিয়েছেন নেতারা।
একই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তত্ত্বাবধায়ক সরকারের মতো ছোট করার কথাও বলেছে বিএনপি। বিকালে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এতে বলা হয় 2025 সালের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রধান দায়িত্ব। দীর্ঘ প্রায় 16 বছর অগণতান্ত্রিক বর্বরতম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 জুলাই আগস্টে রক্তাক্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে স্বপ্ন পূরণের জন্য দেশের মানুষ অপেক্ষমান। ডক্টর মোশাররফ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান। কিন্তু গত 9.5 মাসে জনপ্রত্যাশা বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে, অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কোনো বিকল্প নেই। এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য আমরা বারবার উচ্চারণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে। মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য, কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার। এছাড়া এমন জাতীয় গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের কাছে বলে এদেশের জনগণ মনে করে না। দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে যাতে দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হওয়াই সমীচীন। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের দুজনের পরিস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিস্থিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি প্রদান করা প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বক্তব্য আবারও নতুন বিতর্কে জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতোপূর্বে অনেকবার উত্থাপন করেছি। যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ, তাই মাথা ভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়। খন্দকার মোশাররফ বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যে একই বিষয় নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদের ও সরকারকে বিব্রত করে। সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠন চায়। সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন গঠন করেছে। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন করায় নির্বাচন কমিশনকে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশের জনগণ রক্ত দিয়ে গণঅভ্যুত্থান করেছে। সুতরাং আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে। আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শীঘ্রই সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঈশা হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা নেবে। বলেন, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের যা করণীয় তা যথাসময়ে না করে চাপের মুখে করার সংস্কৃতি সরকারের সক্ষমতা ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।